নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে জোরান মামদানির দায়িত্ব নেওয়ার এখনো বাকি প্রায় 2 মাস, কিন্তু এখনই তার নীতি ও পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসেন্টিস দাবি করেছেন নিউ ইয়র্কের ভোটাররা মামদানিকে ভোট দিয়ে নিজেদের ও শহরেরই ক্ষতি করেছেন। ডিসেন্টিস বলেন, মামদানির বিজয় ভাষণের সময় তিনি মায়ামিতে ছিলেন। সেখানে কিউবার অনেক নির্বাসিত নেতা তাকে বলেছেন মামদানির এমন কথা ফিদেল ক্যাস্ট্রোর 1950-এর দশকে দেওয়া প্রতিশ্রুতির মতো, যার কোনোটাই বাস্তবে মঙ্গলজনক নয়। মামদানি যে অ্যাফোর্ডেবিলিটি বা সহজলভ্যতা নিয়ে কথা বলছে সেটা তো সরকারই তৈরি করেছে, দাবি করেন ডিসেন্টিস। গভর্নর হওয়ার পর থেকে ফ্লোরিডার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি 1 পয়সাও বাড়েনি বলেও উল্লেখ করেন তিনি। একই সময়ে সারা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ আকাশ ছুঁয়েছে বলেও দাবি করেন তিনি। মামদানির জয়ে নিউ ইয়র্ক সিটির ইহুদিদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি বলেন, নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি একসময় ইসরায়েল বিরোধী ছিলেন বলে সিটির ইহুদিরা উদ্বিগ্ন। তবে মেয়র সবার নিরাপত্তা নিশ্চিত করবেন বলেও আশা করেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে তাকে গ্রেফতারে সর্বোচ্চ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে চান মামদানি। এ প্রসঙ্গে ড্যানি ড্যানন বলেন, এটা সম্পূর্ণ হাস্যকর। আমেরিকা আইসিসির সদস্য নয় এবং কোনো মেয়র আন্তর্জাতিক নেতাকে গ্রেফতার করার ক্ষমতা রাখেন না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মামদানিকে চায়নার এজেন্ট আখ্যায়িত করেছেন নিউ ইয়র্ক সিটি পুলিশের সাবেক ইন্সপেক্টর পল মাউরু। তিনি দাবি করেন মামদানি রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন টিকটকের মাধ্যমে। মাউরু বলেন, মামদানির নীতিগুলো ওয়াশিংটনের চেয়ে বেইজিং এর সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। শিকাগোয় আইসের অভিযানের সময় গুলি চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী। শনিবার শিকাগোর 26 স্ট্রিট এবং কাই অ্যাভিনিউয়ের কাছে বর্ডার পেট্রোল এজেন্টের অভিযানের সময় হামলার ঘটনা ঘটে। গুলির ঘটনার পর কয়েকজন ব্যক্তি বর্ডার পেট্রোলের গাড়ির দিকে রঙের ক্যান, ইট ও পাথর ছুঁড়েছে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। আইসের সাবেক অ্যাক্টিং ডিরেক্টর জনাথন ফেহি বলেছেন, ফেডারেল এজেন্টরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, অথচ রাজনীতিবিদদের এলোমেলো কথাবার্তার জন্যই এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মনে করেন তিনি। ইলিনয়ের 26 স্ট্রিট ও কাই এভিনিউর কাছে অভিযান পরিচালনা করছিলেন আইসের কর্মকর্তারা। এই সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি কালো জিপ থেকে আইস এজেন্টদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। ডিএইচএস এর বিবৃতিতে আরো বলা হয়, অজ্ঞাত বিক্ষোভকারীরা বর্ডার পেট্রোলের গাড়ির দিকে রঙের ক্যান ও ইট ছুড়ে। পরে শিকাগো পুলিশকে ডাকা হলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত হামলাকারী এবং তার ব্যবহৃত গাড়ির সন্ধান পাওয়া যায়নি। এদিকে শিকাগোয় আইস বিরোধী বিক্ষোভ করেছে স্থানীয়রা। বিক্ষোভকারীরা ফেডারেল এজেন্টদের ঘিরে ফেললে পুলিশ ফ্ল্যাশব্যাং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে আটক করা হয়। ফেডারেল এজেন্টদের উপর এমন হামলাকে উদ্বেগজনক উল্লেখ করেছেন আইসের সাবেক অ্যাক্টিং ডিরেক্টর জনাথন ফেহি। তিনি বলেন, ফেডারেল এজেন্টরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, কিন্তু রাজনীতিবিদদের এলোমেলো কথাবার্তার জন্যই এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি। ফেহি মনে করেন, সিনিয়র রাজনীতিকদের কারণে অনেক সময় আইস কর্মকর্তাদের নাৎসিদের সঙ্গে তুলনা করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যারা প্রকৃতভাবেই দায়িত্বশীলভাবে কাজ করছেন তারাই এখন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। একে বড় ট্র্যাজেডি আখ্যায়িত করেন আইসের সাবেক এই কর্মকর্তা। দেশের ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার জেরে আকাশপথে বড়সড় ধাক্কা লেগেছে। বিমানবন্দরে কর্মী ঘাটতি ও অতিরিক্ত চাপের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল না হয় বিলম্বিত হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ও বিমান সংস্থাগুলোর তথ্য বলছে, এফএফএ বিমান চলাচল কমানোর নির্দেশের দ্বিতীয় দিন শনিবারও কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের মতো বড় বিমান সংস্থাগুলো আগে থেকে কিছু ফ্লাইট বাতিলের ঘোষণা দিলেও আচমকা এই বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল বা বিলম্ব হওয়ায় বিমানবন্দরে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। তাদের ভ্রমণ পরিকল্পনা এবং দৈনন্দিন জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। ফলে জরুরি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট এবং পারিবারিক অনুষ্ঠানও বাতিল করতে বাধ্য হচ্ছেন অনেকে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ঘাটতি এবং অতিরিক্ত কাজের চাপে এয়ারপোর্টের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেক যাত্রী। বিমানবন্দরের এই অবস্থায় সড়কপথে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকেই। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি জানান, অচলাবস্থা কাটলেও বিমানবন্দরের কর্মীদের কাজে ফেরাতে বেশ বেগ পেতে হবে। এই পরিস্থিতি বিমান চলাচল ব্যবস্থাকে এক প্রকার পঙ্গু করে দিয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে সামনের দিনগুলোতে এই ভোগান্তির চিত্র আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সরকারি অচলাবস্থার ৩৯তম দিনে সেনেট ফ্লোরে চরম বাক বিতণ্ডায় জড়িয়েছেন দুই দলের সেনেটররা।
শনিবার ছুটির দিনে কোনো ভোটাভুটি না হলেও সরকার চালুর জন্য ডেমোক্রেটদের চাপ দেন রিপাবলিকান আইনপ্রণেতারা। সরকার সচল করা এবং ওবামা কেয়ারের ভর্তুকি 1 বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। জবাবে রিপাবলিকান সেনেটর বার্নি মোরেনো দাবি করেন, শুমারের প্রস্তাব অনুযায়ী কোনো আয় সীমা ছাড়াই ভর্তুকি দেয়া হলে $1 মিলিয়ন উপার্জনকারী ধনীরাও এই সুবিধা পাবেন। সরকারি অচলাবস্থার 39তম দিনেও কোনো সমাধানের মুখ দেখেনি কংগ্রেস। ছুটির দিনে সেনেটে অধিবেশন বসলেও চলমান রাজনৈতিক সংকটের জন্য একে অন্যকে দোষারোপ করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতারা। সরকারের কাজ শুরু করার আগে ওবামা কেয়ারের প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিটগুলোর মেয়াদ 1 বছরের জন্য অস্থায়ী সম্প্রসারণের দাবি জানান সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। তবে বার্নি মোরিনো ও জন হাস্টেডের মতো জিওপি আইন প্রণেতারা এই প্রস্তাবটিকে নন স্টার্টার বলে পাল্টা প্রত্যাখ্যান করেন। বিলটিকে এক প্রকারের জালিয়াতি দাবি করে তারা বলেন, এই অর্থ সরাসরি ধনী বীমা সংস্থাগুলোর পকেটে যাচ্ছে। মরিনো জানান, ডেমোক্রেটরা মুখে অনেক বুলি আওড়ালেও এখনও তাদের সমঝোতার কোনো লিখিত প্রস্তাব জমা দেননি। এ সময় বীমা কোম্পানিকে অর্থ না পাঠিয়ে সরাসরি জনগণের কাছে অর্থ পাঠানো সংক্রান্ত সেনেটর বিল ক্যাসিডির প্রস্তাবের প্রশংসা করেন তিনি। সেনেট মেজরিটি লিডার জন থুন অভিযোগ করেন, ওবামা কেয়ারের ব্যর্থতা আড়াল করতে এবং স্বাস্থ্যসেবার খরচ না কমিয়ে বিপুল পরিমাণ করদাতার অর্থ এই ত্রুটিপূর্ণ কর্মসূচিতে দিতে চাইছেন ডেমোক্রেটরা। রিপাবলিকানরা চান প্রথমে একটি পরিচ্ছন্ন ব্যয় বিল পাশ করে সরকার চালু করা হোক, তারপর স্বাস্থ্যসেবা সংস্কার নিয়ে আলোচনা করা হবে বলে জানান সেনেটর জন হোভেন। স্ন্যাপ ও স্বাস্থ্যসেবা নিয়ে রিপাবলিকানদের পদক্ষেপকে লজ্জাজনক আখ্যায়িত করে এর বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। শনিবার MSNBCর সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার পুনরায় চালু করতে এবং একটি ব্যয় বিলের চুক্তিতে পৌঁছাতে ডেমোক্রেটরা দ্বিদলীয় পথ খুঁজে বের করতে প্রস্তুত। সেনেটে ডেমোক্রেটদের আনা ওবামা কেয়ারের ট্যাক্স ক্রেডিটের মেয়াদ 1 বছরের বাড়ানোর প্রস্তাবকেও বর্তমান সংকট নিরসনে একটি যৌক্তিক পদক্ষেপ হিসেবে সমর্থন করেন জেফ্রিস। অন্যদিকে দীর্ঘদিন যাবৎ হাউস বন্ধ রাখায় স্পিকার মাইক জনসনের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েল। সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ায় খাদ্য সহায়তা ও স্বাস্থ্যসেবা সংকট নিয়ে ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ফেডারেল আদালতগুলো স্ন্যাপ সুবিধা অবিলম্বে প্রদানের নির্দেশ দিলেও ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে গিয়ে শিশু, প্রবীণ ও শ্রমজীবী পরিবারের জন্য এই সুবিধা স্থগিতের লজ্জাজনক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। তিনি বলেন, স্ন্যাপ সুবিধা প্রদানে অস্বীকারের সাথে সরকারের শাটডাউনের কোনো সম্পর্ক নেই। গত জুলাইয়ে রিপাবলিকানরা মেডিকেইড ও স্ন্যাপের মতো প্রকল্পগুলো থেকে বিলিয়ন বিলিয়ন ডলার কেটেছিল, যাতে তারা তাদের বিলিয়নিয়ার দাতাদের স্থায়ী কর ছাড় দিতে পারে। সরকার পুনরায় চালু করতে এবং রিপাবলিকান স্বাস্থ্যসেবা সংকটের মোকাবেলা করার জন্য একটি দ্বিদলীয় পথ খুঁজে বের করার জন্য ডেমোক্রেটদের ইচ্ছার কথা জানান জেফ্রিস। পাশাপাশি ওবামা কেয়ারের ভর্তুকির মেয়াদ বাড়ানোর বিষয়ে সেনেট নেতা চাক শুমারের প্রস্তাবিত 1 বছরের সম্প্রসারণকে একটি শক্তিশালী ও যুক্তিসঙ্গত পদক্ষেপ হিসেবে সমর্থন করেন তিনি। অন্যদিকে হাউসের দীর্ঘ কর্মবিরতিতে রিপাবলিকান স্পিকার মাইক জনসনের কঠোর সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েল। তিনি বলেন, হাউস 50 দিনেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে, যা এক গ্রীষ্মকালীন ছুটির চেয়েও বেশি। কংগ্রেসম্যান বিদ্রুপ করে বলেন, মাইক জনসনের চাকরি লিঙ্কডইনে দিয়ে দেওয়া উচিত, কারণ হাউসে তিনি আর কোনো কাজে আসছেন না। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে নিউ ইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিল দেখা দেওয়ায় বাংলাদেশের সংঘাতের রাজনীতি শুরু হওয়ার আশঙ্কা করছেন নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসীরা। সব ধরনের প্রতিকূল পরিবেশ অতিক্রম করে বর্তমান সরকার সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেবে, এমন প্রত্যাশা বাংলাদেশি আমেরিকানদের। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অন্য অনেকের মতো আমেরিকায় বসবাসরত প্রবাসীদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন নিয়ে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা নিজেদের অবস্থান তুলে ধরছেন বিভিন্ন আলোচনা ও কমিউনিটি ফোরামে। কেউ বলছেন নির্বাচন না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আবার কেউ বলছেন গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া ভোটের কোনো অর্থই নেই। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যাসিত এলাকাগুলোতে এখন আলোচনার কেন্দ্রে বাংলাদেশের জাতীয় নির্বাচন।
চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক মাধ্যম সব জায়গাতেই চলছে তুমুল বিতর্ক। এখানে একটা অবশ্যই সুষ্ঠু নির্বাচন দরকার এবং আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, সবাই ভোট দিতে পারুক এবং সুন্দর একটা পরিবেশে ভালো একটা গভর্নমেন্ট আসুক যাতে সবার কাজ হয় দেশে। আমরা এটা অবশ্যই চাই। আর আমরা তো অবশ্যই উদ্বিগ্ন, কেন আমাদের দেশের রাজনীতিটা একটু ডিফারেন্ট। সবাই যেভাবে রাজনীতি করে আসলে এটা রাজনীতি না, সবাই যার যার জন্য করে। তবে আমরা চাইবো, এখন আমরা বিদেশ থেকে বা প্রবাস থেকে আমরা চাই সুন্দর একটা রাজনীতির, সুন্দর একটা ইলেকশন হোক, ইলেকশন দিয়ে একটা গণতান্ত্রিক একটা গভর্নমেন্ট আসুক, দেশে একটু উন্নতির দিকে যাক, এটাই আশা করি। যে এখন আবহাওয়া চলতেছে সেই অনুপাতে দেখলাম বিএনপি তাদের নমিনেশন অনেকটা দিয়ে ফেলছে, জামাতও কিছুটা তাদের যে পার্টিসিপেশন আছে তারাও সিলেকশন করে ফেলছে, এনসিপিও তারাও কাজ করতেছে তাদের প্রার্থীদেরকে নিয়ে। তো আমি আশা করতেছি বাংলাদেশের মানুষ এখন অনেক 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 তারা অ্যাডভান্স হয়েছে, বাংলাদেশের তারা বুঝতে শিখেছে, তারা এখন আর সেই 90s বাঙালিরা নাই, তারা তাদের ক্ষমতা, তারা তাদের মনের ভাব প্রকাশ করার যে সিচুয়েশন, যেটা পরিস্থিতি, সেটা বাংলাদেশ তৈরি করতে পারছে। সো আমার আশা করি তারা একটা ভালো গভর্নমেন্ট নিয়ে আসবে এবং আমরাও চাই বাংলাদেশে একটা সুস্থ গভর্নমেন্ট আসুক, বাংলাদেশ একটা সুস্থ বাংলাদেশ হিসেবে আবার ফিরে আসুক। নির্ধারিত সময়ের মধ্যে ভোট না হলে বাংলাদেশ আরও অনিশ্চয়তার দিকে যাবে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। বাংলাদেশের লোকেরা জীবন দিয়েছে, কিন্তু এটার পিছনে সারা বিশ্বের অনেকেরই কন্ট্রিবিউশন আছে। তারা কি চায় সেটাও দেখতে হবে। এখন আমার মনে হয় আগামী নির্বাচন যেমন প্রয়োজন, গণভোটেরও প্রতিও একটা মানুষের আকাঙ্ক্ষা বেড়ে গেছে। তো এখন এটা দুইটাকে কিভাবে আপনার সম্পৃক্ত করে এগুবে দেয়, সেটা আমাদেরকে কৌশলে বের করতে হবে। কাউকে বাদ না দিয়ে সবাইকে নিয়েই অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিও জানান তারা। বাংলাদেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন দেখার জন্য, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উদ্বিগ্ন হয়ে আছে, উন্মুখ হয়ে আছে। তাদের এই প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য বিভিন্ন মহল থেকে চক্রান্ত করা হচ্ছে এবং একটা বেনিফিশিয়ারি গ্রুপ এই সরকারের, তারাও চাচ্ছে না নির্বাচনটি হোক, কারণ নির্বাচনটি না হলে তারা ক্ষমতায় থাকতে পারবে, তারা বেনিফিশিয়ারি হতে পারবে। এক, দুই নম্বর হলে একটি মহল জানে, নিশ্চিতভাবে জানে, এই মুহূর্তে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না বা তারা ভালো করতে পারবে না। এই কারণে তাদের মধ্যেও নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এক ধরনের অনীহা কাজ করছে, চক্রান্ত করছে। যেমন এখন এই ইলেকশনের সময়, ইলেকশনের আগেই গণভোটের দাবি জানাচ্ছে জামায়াতে ইসলাম সহ বেশ কিছু দল। বিএনপি আপত্তি জানিয়েছে যে না, একসাথে একটা ইলেকশনই হবে, তখনই গণভোট হবে। এটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, সচেতন মহলের মধ্যে। তবে সবচেয়ে যেটা প্রবাসের অধিকাংশ মানুষের সাথে আমার যোগাযোগ হচ্ছে, নিউ ইয়র্ক থেকে, ক্যালিফোর্নিয়া থেকে, নিউ অরলিন্স, টেক্সাস, সব জায়গায় গতকালও কথা হয়েছে। তাদের মধ্যে একই দ্বিধাদ্বন্দ্ব যে আদতে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর সবচেয়ে বড় কথা হইল যে আওয়ামী লীগের মতো একটা দলকে বাইরে রেখে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে যদি নির্বাচন করা হয়, তাহলে তো সে আগের মতোই ঘটনা ঘটলো। যে অভিযোগে তারা শেখ হাসিনাকে অপসারণ করলো, তো একই অভিযোগে তো এরাও অভিযুক্ত হবে। আওয়ামী লীগের যারা খারাপ লোক, যারা চিহ্নিত আছে কিংবা অপরাধ করেছে, তাদেরকে বাদ দিতে পারে, কিন্তু অন্য সবাই তো আওয়ামী লীগের খারাপ লোক না যে তাদেরকে নির্বাচনে নেওয়া যাবে না। প্রবাসীরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করছে জাতীয় নির্বাচনের ওপর। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে এর প্রভাব প্রবাসী কমিউনিটির ভাবমূর্তিতেও পড়বে বলেও মনে করেন নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।